শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানি লন্ডারিং মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরু হয়েছে। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 15 জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নিরপরাধ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন অভিযুক্তরা। এদিকে আইনমন্ত্রী বলেছেন, হাজিরা দিতে এসে ডক্টর ইউনূস যা বলেছেন তা অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক। সাবেক আইজিপি বেনজির, তার স্ত্রী এবং সন্তানদের আরও বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। রাজধানীর বাড্ডা ও আদাবরের আরও 8টি ফ্ল্যাট এবং নারায়ণগঞ্জ, উত্তরা ও বান্দরবানে 25 একর 27 কাঠা জমির এইসব সম্পদ আজ ক্রয় করার আদেশ দিয়েছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে। এবং প্রভাবশালীরা এমপি আজিম হত্যার বিচার বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন তার মেয়ে ডরিন। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এমন আশঙ্কার কথা জানিয়ে বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্যার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক, বিচার প্রক্রিয়ায় কেউ প্রভাব খাটাতে পারবে না। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 আজ এই আদেশ দেন। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। অভিযোগ গঠনের শুনানি শেষ হয় গত 2 জুন। অভিযোগ গঠনকে কেন্দ্র করে সকালে আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অভিযুক্ত 14 জন। নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান সবাই। যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না, এটা স্বাভাবিক নিয়মে চলবে। সুতরাং কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। দুদকের আইনজীবী জানান, সরকার কাউকে হয়রানি করছে না। আমরা দুর্নীতি দমন কমিশন, এটি স্বাধীন সংস্থা, তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। এখানে সরকার মাঝখান থেকে কই থেকে ঢুকে গেল এটা তো আমরা জানি না। এদিকে নিজের বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক বলেছেন আইনমন্ত্রী। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি দল এবং ইউভুক্ত 6 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আরও বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পর্কে রাষ্ট্রদূতদের বিস্তারিত জানানো হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির এবং তার পরিবারের মালিকানাধীন আরও 8টি ফ্ল্যাট, জমিসহ আরও সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। জব্দ তালিকায় রয়েছে রূপগঞ্জে 24 কাঠা, উত্তরায় 3 কাঠা জমি, বাড্ডায় 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি, স্ত্রী জিসানের নামে আদাবর থানার পিসিকালচার হাউজিংয়ে 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়া 6 তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারেলসের শেয়ার,
এর আগে গত 23 এবং 26 মে 2 দফায় বেনজির ও তার স্ত্রী ও 3 কন্যার নামে থাকা প্রায় 612 বিঘা সম্পত্তি ও গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোক এবং বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেয় আদালত। এসব সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতে তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য গত 6 জুন আদেশ দেয় একই আদালত। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের এমপি আজিম হত্যার সুষ্ঠু বিচার প্রভাবশালীরা বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন তার মেয়ে ডরিন। সেই আশঙ্কার কথা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যত প্রভাবশালীই হোক বিচার প্রক্রিয়া কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। গত মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এর রহস্য উদ্ঘাটনে মাঠে নামে বাংলাদেশ ও কলকাতার গোয়েন্দা পুলিশ। সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধারের পর দক্ষিণ 24 পরগনার একটি খাল থেকে উদ্ধার করা হয় মানবদেহের কিছু হাড়ও। ওই ঘটনায় আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, সেলেস্তা রহমান ও তানবীর ভুইয়া গ্রেফতারের পর কলকাতা ও নেপালে গ্রেফতার হন জিহাদ ও সিয়াম। আলোচনায় আসে এই হত্যার সাথে জড়িত থাকতে পারেন সরকার দলীয় কয়েকজন রাজনীতিবিদ। এর মধ্যেই 6 জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। এর 5 দিনের মাথায় গতকাল ধানমন্ডি থেকে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এমপি আজিম হত্যাকাণ্ডে সরকার দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের আটকে বিচার প্রভাবমুক্ত হবে কিনা সে সংশয় থেকে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই হত্যা মামলার তদন্ত সঠিক পথে এগুচ্ছে। সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলি সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। গোয়েন্দা পুলিশের কাছে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা পেলে গ্রেফতার দেখানো হবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাভারে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মাটি চাপা দেয়া নরকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কাপড় দেখে মরদেহটিকে 14 মাস আগে নিখোঁজ ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সাভারের সিরিয়াল কিলার মাদক কারবারি স্বপনকে। প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2.5 বছর বয়সী অবুঝ সন্তান ওমর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে তার বাবা তোফাজ্জল হোসেনকে। দিনের পর দিন অপেক্ষায় এভাবে খোঁজ মিলবে ওমরের বাবার, তা ভাবতেই পারেননি স্ত্রী রানী বেগম। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমি চাই যারা এই ধরনের কাজ করছে আমার স্বামীর, তাদের ফাঁসি হওয়া উচিত। আমার সরকারের কাছে একটা আবেদন যে আমার স্বামীর সঠিক বিচার চাই আমি। আমরা যেটা জানতে পারছি যে ওই বাবার ডিলার, বাবার ব্যবসা করে, তাই বাবা ওরে বেচতে দিব না, আমার ভাই এলো বাধা দিচ্ছে, এই জন্য আমার ভাইকে মেরে ফেলছে। গেল বছরের 19 এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন টুনো। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করেন টুনোর পরিবার। মামলাটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আসছিল।
সম্প্রতি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সীমা নামে এক নারী নিখোঁজের ঘটনায় মাদক কারবারি সাইফুলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে মাটি চাপা অবস্থায় নিখোঁজ সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে 14 মাস আগে নিখোঁজ তোফাজ্জল হোসেন টুনো হত্যাকাণ্ডে গ্রেফতার স্বপনের জড়িত থাকার কথাও। এরই ধারাবাহিকতায় সাভারের সিটিলেন মহল্লায় দোতলা বাড়ির নিচতলার মেঝে খুঁড়ে পাওয়া যায় হাড়গোড় ও শার্ট। সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন সেই ঘটনা সংক্রান্তেও আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে। প্রাথমিকভাবে শার্ট দেখে হাড়গোড় টুনোর বলে নিশ্চিত করেছে তার পরিবার, তবে ডিএনএ টেস্টের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও থাকছে। ঢাকায় হাটে কোরবানির পশু নামাতে বাধ্য করলে ব্যবস্থা নেবে পুলিশ। 72 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা সিটি কর্পোরেশনের। রাজধানীতে জোর করে কোনো হাটে কোরবানির পশু নামাতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান ঈদে ফিটনেসবিহীন বাস না চালানো, টার্মিনালের বাইরে সড়কে বাস থামিয়ে যাত্রী না তোলা এবং অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়াও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট পরা নিশ্চিত করা সহ পিকআপ ও ট্রাকে যাত্রী বহন না করার পরামর্শও দেন তিনি। নির্ধারিত হাট ছাড়া পশু নামানো হলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করব। কোন অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবে না এবং মোটরসাইকেল চালক এবং আরোহী তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে। 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য এবং 72 ঘন্টার মধ্যে পশুর হাটের বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে কোরবানির শেষ করার আহ্বান জানান। বলেন, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিতরা টানা 3-4 দিন কাজ করেন। পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, হাটের কারণে নগরে যানজট হবে না। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় প্রথম জামাত হবে জানিয়ে তিনি বলেন, এবারে 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। নারীদের এবং কূটনীতিকদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়, যাতে করে এর পরবর্তীতে আর নতুন করে কোনো কোরবানির পশুর বর্জ্য আর সৃষ্টি না হয়। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো গড়ে উঠেছে মহিষের খামার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে অস্ট্রেলীয় এবং ভারতীয় জাতের মহিষ মোটা তাজা করা হচ্ছে। হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2021 সালে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েকশো গজ দূরে হিলিতে মহিষের এই খামার গড়েছেন স্থানীয় সুমন মিয়া। শুরুতে 4টি থাকলেও এখন তার খামারে রয়েছে 138টি মহিষ। কোরবানি উপলক্ষে খড়, ঘাস, ভুসি সহ দেশীয় খাবার খাইয়ে মোটা তাজা করা হচ্ছে সেগুলো। ভারত থেকে অবৈধ পথে মহিষ না আসলে ভালো লাভের আশা করছেন সুমন মিয়া। গরু বসে কয়েক বছর ধরে আমি খালি লসই করতেছি। কেন জানেন? সরকার সারা বছর গরু নিবে না ভারত থেকে, কুরবানি ঈদের 15 দিন আগে থেকে ভারত থেকে গরু নেই। ফারামালা মোলে মর, বাঁচলে বাস। এই জন্য গরুর উপর ভক্তি আর নাই। এই জন্য আমি 3 বছর ধরে মোষ পুষতেছি। আল্লাহ চায় আমি লাভবান আছি মোষ পুষে। এদিকে খামার গড়ে তোলায় কর্মসংস্থান হয়েছে 10 থেকে 12 জনের, যারা একসময় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল বহনের কাজ করত। মহিষা প্রায় খাওয়ার আমরা খিলাই, প্রায় 10 জন লোক আছি। আমরা সকালতে মহাজনে ঘাস আছে, ঘাস লিয়ে আসি, খের আছে, খের লিয়ে আসি। এরই মধ্যে মহিষ কিনতে খামারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। আমরা এই মহিষের বড় খামার দেখতে আসছি। দেখে যদি 2-4-10টা হয় কিনে নিয়ে চলে যাবো, নিয়ে যায় হাটে বেচে 10 টাকা রোজগার হয়, খাবো। মহিষের যে দাম চাইছে মহিষ দামে হচ্ছে না। সীমান্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ধরনের আরও খামার গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু মহিষের খামার একটা লাভজনক ব্যবসা বলা যায় এবং এটা একটা প্রোটিনের একটা বিশাল সোর্স। খামার ইজিলি স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। যদি কেউ এই ধরনের খামার গড়ে তুলতে চায়, আমরা আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। গরুর চেয়ে দাম কম এবং মাংসের স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় কোরবানির জন্য মহিষের ভালো চাহিদা আছে দেশে। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজনৈতিক ঐক্য নষ্ট হয় এমন কথা না বলতে সমমনা দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান। বলেন, সবার লক্ষ্য এক, এই সরকারকে ক্ষমতা থেকে সরানো। এখন সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার সাথে আলোচনা করেই কর্মসূচি ঠিক করা হবে। খুব শীঘ্রই আন্দোলন জোরদার হবে বলেও জানান তিনি। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই কাজ করছেন। শুধু একটা কথা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো কখনো আপনার বিনষ্ট সৃষ্টি হয়, কোনো ঐক্যের বিভক্তির সৃষ্টি হয়। সবাইকে নিয়ে আসতে হবে। এখন আমাদের প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার। এবারে আন্তর্জাতিক। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি ভবনে আগুন লেগে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সকালে বহুতল একটি আবাসিক ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ওপরের 2 তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটিতে নির্মাণ শ্রমিকরা থাকত বলে জানা গেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় শ্রমিক ছিল বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দেশটির উপপ্রধানমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাবা জানান, একই সঙ্গে অনেকেই গাদাগাদি করে থাকায় অগ্নিকাণ্ডে এত প্রাণহানি হয়েছে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানি লন্ডারিং মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার শুরু। ডক্টর ইউনুস অসত্য বক্তব্য দিচ্ছেন, অভিযোগ আইনমন্ত্রীর। সাবেক আইজিপি বেনজির এবং তার স্ত্রী সন্তানদের ঢাকা সহ বিভিন্ন এলাকায় আরও বিপুল সম্পত্তির সন্ধান। ব্রোকের আদেশ আদালতের।
এবং প্রভাবশালীরা এমপি আজিম হত্যার বিচার বাধাগ্রস্ত করতে পারে আশঙ্কা তার মেয়ের, কেউ প্রভাব খাটাতে পারবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।